চিৎকার করে বলছে এসআইআর করতে এলে হাত কেটে নেবেন। কি বলেছিলেন কিনা? বলেছিলেন কিনা? নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআইআর তো শুরু করতে চলেছে। দেখি কেমন বাপের বেটা, হাত কাটার দম থাকলে হাত কেটে দেখাও, দেখি কত বড় দম আছে বাপি হালদার তোমার, আমরা দেখতে চাই। তবে আমরা বলবো বাপি হালদার তোমার দম আছে যদি বাপের বেটা হও। এসআইআর গোটা ভারতবর্ষে হবে, কোন মাইকালালের ক্ষমতা নেই যে সেটা আটকাবে। এসআইআর ভয়ের কি আছে আপনাদের বোঝার জন্য, কেউ ভয় পাবেন না। হিন্দু মুসলিম এসআইআর মধ্যে কিচ্ছু নেই, পরিষ্কার কথা বলে দিচ্ছি। সে হিন্দু হোক আর মুসলমান হোক, যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে, যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, তার নাম ভোটার লিস্টে থাকবে। আর এরা এসআইআর কে আটকানো যায় কেন জানেন? আমার কাছে খবর এসেছে যে এই কাকদ্বীপ যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি, সেই বিধানসভাতে 2002 সাল আর এখনকার যে ভোটার লিস্ট, অর্থাৎ লাস্ট যে ভোট হলো 2024 সালের লোকসভা ভোট, এই দুটোকে একে উপরের উপর ফেলা হচ্ছে। এটাকে বলছে ম্যাপিং। আপনারা নিশ্চয়ই টিভিতে খবরে শুনেছেন, ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি? 2002 যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কতজনের নাম 2024 ভোটার লিস্টে আছে, 2025 অর্থাৎ বর্তমানের ভোটার লিস্টে আছে। আপনার কাকদ্বীপের 58%, মানে 60% লোকের নাম মিলছে, তার থেকে বেশি মিলছে না। অর্থাৎ 100 জনে 40 জন এমন আছে যারা 2002 ভোটার লিস্টে যাদের নাম ছিল না, তারা এই মাঝখানে ঢুকে গেছে। আমার 2002 নাম নাও থাকতে পারে, কিন্তু আমার বাবা মার নাম তো থাকবে। আমার যদি 18 বছর না হয়ে থাকে, হতে পারে আমার 18 বছর হয়নি 2002, কিন্তু আমার বাবা মার তো নাম থাকবে। বাবার নামও নেই, আমার নামও নেই। কি বলবো আমি তাহলে কোথা থেকে এসেছি? হতে পারে বাংলাদেশ থেকে আমরা আসতে পারি, প্রচুর পূর্ববঙ্গের মানুষ আসেন। আমার ঠাকুরদা 1947 সালে বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল, 1947 সালে, এখন নয়, সেই সময় বগুড়া থেকে এসেছিল। আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসছে তাদের জন্য সিএ নামক আইন পাস করেছি। সিএ তে আপনারা অ্যাপ্লাই করবেন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে, কেউ আটকাতে পারবে না। আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল, তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে। 2 বছর হয়ে গেল সিএ হওয়া। আমি এই মঞ্চ থেকে খোলা আহ্বান জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন, বলুন যে সিএ 2 বছর হয়ে গেল, আপনার নাম কি বাদ গেছে কিনা। কারো নাম সিএ এর জন্য বাদ যাবে না, হ্যাঁ, কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন 100% গ্যারান্টি আপনার নাম বাদ যাবে। আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন 100% বাদ যাবে। তার কারণ কি? কারণ ভারতীয় মুসলমানরা আমাদের এখানকার নাগরিক, তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের, তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি লড়বে। ভারতীয় মুসলমান যারা, কিন্তু যারা সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যাবে বলে চলে গেছিল, যারা বলেছিল এই ভূমি না পাক, এখানে থাকবো না, পাকিস্তানে চলে যাব, তাদের ফিরে আসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে পারবে না, নরেন্দ্র মোদীও নিতে পারবে না। তারা নিজেদের দেশে নিজের মতো থাকুক। যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষেই থাকবে, কোনো অসুবিধা নেই, তারা আমাদের ভাইয়ের মতো, তারা একসাথে থাকবো। আমরা আমাদেরকে ভোট না দিলেও থাকবে, ভোট দিলেও থাকবে। আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি না। নরেন্দ্র মোদী সবাইকে দেখুন, আজকে রেশনের দোকানে গিয়ে ভিড় করে দেখুন তো, চাল নিতে কাদের ভিড় বেশি হচ্ছে? গরিব মানুষের ভিড় হচ্ছে। নরেন্দ্র মোদী ভাগ করেনি যে কে হিন্দু কো মুসলমান, হিন্দুকে চাল দেওয়া হবে, মুসলমানকে চাল দেওয়া হবে না, এই ভাগ নরেন্দ্র মোদী করেনি। নরেন্দ্র মোদী বলেছে যে আমার গরিব মানুষ 2029 সাল পর্যন্ত ঝোলা নিয়ে গেলে বিনে পয়সায় চাল দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী চাল দেওয়ার ব্যবস্থা 29 সাল পর্যন্ত করেছে দেশের মানুষকে। 80 কোটি মানুষকে চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাতে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে। তাই আমি আমাদের যারা বাংলাদেশি উদ্বাস্তু মানুষ আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই, দুটো আইন আছে, মাথায় রাখবেন। আপনি যদি 2014 31শে ডিসেম্বরের আগে এসে থাকেন, আপনি সিএ তে অবশ্যই অ্যাপ্লাই করবেন। যদি 2002 আপনার ভোটার লিস্টে নাম না থাকে, বোঝা গেল? আবার বলছি, 2002 এর ভোটার লিস্টে
বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষ যারা আছেন তাদেরকে আমি বলছি, আমরা এখানে সিএ এর ক্যাম্প চালাচ্ছি, আরো ক্যাম্প শুরু হবে। বাসন্তীতে ক্যাম্প শুরু হয়েছে, বাসন্তী ময়দানে আরো ক্যাম্প আগামী দিনে আমরা শুরু করব। যারাই বাংলাদেশ থেকে এসছেন, 2002 এর পরে এসছেন, তারা সবার আগে সিএ এর ফর্ম ফিল আপটা করবেন। যারা 2002 এর আগে এসছেন এবং ভোটার লিস্টের নাম আছে 2002 এ, তারা পরে সিএ করলেও হবে, কিন্তু যাদের নামটা নেই 2002 এর ভোটার লিস্টে, তারা সবাই আগে সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করে ভারতের নাগরিকত্ব নেবেন। আপনার ভোটার লিস্টেও নাম উঠে যাবে, কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ আপনাকে আটকানোর অধিকার নেই। নরেন্দ্র মোদী এটা আপনার জন্য ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী তার সাথে আরেকটা আইনের পরিবর্তন করেছে। কি সে আইন? সে আইন হচ্ছে, ইংরেজিতে বলে হচ্ছে ফরেনার্স অ্যাক্ট। ফরেনার্স অ্যাক্টে কি বলছে? মাঝে দিদিমণির পুলিশ উৎপাত শুরু করেছিল, যারা উদ্বাস্তু পরিবারের বাড়ির মানুষ, তাদের বাড়িতে গিয়ে বলছে, এই তোমরা ভারতের নাগরিক না, তোমরা বাংলাদেশের জন্য তোমাদেরকে জেলে ঢোকাবো। সঙ্গে সঙ্গে অমিত শাহজি আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনের পরিবর্তন করলেন। 14 সাল অব্দি তো সিএ আছে। 14 সালের পরে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যদি হিন্দু খ্রিস্টান এরা যদি আসে, ওই দেশের ধর্মীয় সংখ্যালঘুরা এই দেশে আসেন, তাদের 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যদি তারা এসে থাকেন, পাসপোর্ট নিয়ে এসে থাকেন, পাসপোর্ট ছাড়া এসে থাকেন, তাদেরকে ধরে পুলিশ ফেরত পাঠাতে পারবে না। তারা ভারতবর্ষে সসম্মানে থাকবেন এবং আগামী দিনে তাদেরকেও নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার অবশ্যই করবে। আজকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বন্ধু। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এরা কি করে দিয়েছে। পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ হচ্ছে, আর ধর্ষণ হলে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক শুরু করছে। কি বলছে ম্যাজিক? সে ম্যাজিক হচ্ছে, প্রথমে বলবে ওই মহিলার চরিত্র খারাপ, যার ধর্ষণ হবে তার চরিত্র খারাপ। নাহলে তার দলের মন্ত্রীরা বলবে, আরে ওই মেয়েটা তো ওই ছেলেটার সাথে লাভ হয়ে আসছিল, সেই জন্য হয়েছে। এই যে কিছুদিন আগে বর্ধমান মেডিকেল কলেজে, বেসরকারি মেডিকেল কলেজে এক বোন উড়িষ্যা থেকে পড়তে এসেছিল। আরে বাংলার মেয়েদের তো সম্মান আমরা রক্ষা করতে পারছি না, উড়িষ্যা থেকে একজন পড়তে এসে তার সম্মান পর্যন্ত আমরা রক্ষা করতে পারলাম না। এই লজ্জা পশ্চিমবঙ্গ রাখবে কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি এই প্রশ্নটা করতে চাই। আগে বাংলায় সব মানুষ কাজ করতে আসতো, এখন তো বাংলায় মানুষ আসে না, সব অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। কাজ নেই, এখানে চাকরি নেই, বাসস্থান নেই, মাটির মাথার উপরে ছাদ দিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ দিতে হয়, ব্রিজ তৈরি হয় না। মন্টুরাম পাখিরা সাহেব এতদিন মন্ত্রী থাকলেন, বিধায়ক থাকলেন, কি করেছেন আপনাদের জন্য? কি কিছু করেছেন? বলুন কি করেছে? ব্রিজ হয়েছে একটা? কাকদ্বীপকে বলেছিল মিউনিসিপ্যালিটি করবে, বলেছিল না? আমার তো মনে আছে, বলেছিল কাকদ্বীপকে মিউনিসিপ্যালিটি করবে বলেছিল। কাকদ্বীপ মিউনিসিপ্যালিটি হয়েছে? হয়নি, হবেও না। রোহিঙ্গাকে বসিয়েছে বই। এই দেখো, একে তো রামে লক্ষ্যে নেই, তারা বড় সুগ্রীব দোসর, বলছে কয়েক হাজার রোহিঙ্গাকে নিয়ে বসিয়েছে। ভাই চিন্তা করো না, বিজেপির সরকার তৈরি হতে দাও, রোহিঙ্গাদের সাথে সাথে মন্টুরাম পাখিরাকে ওই পারে পাঠানোর ব্যবস্থা আমরা করে দেবো। সেই দিন আসছে, তৈরি হয়, সেই দিন আসছে। আপনাদেরকে গল্প বলছিলাম জগন্নাথ মন্দিরে, সেদিন আমার এক কর্মী দৌড়তে দৌড়তে এসছে আমার কাছে, দাদা বলে কি হয়েছে? সেদিন স্বপ্ন দেখলাম। তাই বলে কি স্বপ্ন দেখলেন? বলছে জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম। তো জগন্নাথ দেবের স্বপ্ন দেখলেন কোথায়? বলছে যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে না, তো জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখলে? বললে দাদা স্বপ্ন দেখলাম জগন্নাথ দেব পুরীর মন্দির থেকে বেরিয়ে দীঘার দিকে হাঁটা দিয়েছেন। দিতে দিতে কিছুক্ষণ পর জগন্নাথ দেবকে কেউ খবর দিল যে হে প্রভু, ওখানে তো জগন্নাথ মন্দির হয়েছে, আপনাকে আহ্বান করছে, আপনি যাচ্ছেন, কিন্তু সবার কাছে চিঠি পৌঁছচ্ছে, যেটা আমি বললাম, চিঠির নিচে লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার। জগন্নাথ দেব ওই শুনে আমার কর্মী বলছে যে স্বপ্ন দেখেছে, বলে উল্টো দিকে হাঁটা দিলেন আর বলছেন ধাইকিরিগিরি ধাইকিরিগিরি ধাইকিরিগিরি। তো জগন্নাথ দেবকে ভক্ত জিজ্ঞেস করেছে, প্রভু ধাইকিরিগিরি মানে কি? ধাইকিরিগিরি বলছেন কেন? বলছে ধাইকিরিগিরি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব দিদিকে ধাক্কা মেরে এখান থেকে সরা, তবে জগন্নাথ এখানে আসবে, না হলে জগন্নাথ এখানে আসবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে খেলা শুরু করেছে। ধর্ম নিয়ে
একের সম্প্রদায়ের সাথে আর এক সম্প্রদায়ের কাছে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে মূর্তি ভাঙা হলো, বললো নারায়ণ হালদার নাকি জড়িত। দেখুন, নারায়ণ ভেঙেছে না নুরুল ভেঙেছে এই নিয়ে আমাদের বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে কেন ভাঙা হবে, এটা হচ্ছে বক্তব্য। অপদার্থ পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে পারলো না, এই প্রশ্নের জবাব এই প্রশাসনকে দিতে হবে, মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সেই অধিকার আমাদের আছে এই প্রশ্ন করার। তারপরে কি ভাবলো, নারায়ণ হালদার নামটা যেহেতু হিন্দু আছে বলে দেওয়া যাবে বিজেপি করে, বিজেপির নামে চাপিয়ে দেওয়া যাবে, খুব ভালো। হাতে হাড়ি ভেঙে দিল নারায়ণ হালদারের বাবা। কি টিভিতে দেখেছেন তো? কি বললেন নারায়ণ হালদারের বাবা? বললেন আমরা তো তৃণমূল করি, আমরা তো বিজেপি করি না। আমরা তৃণমূল করি। আর সে বলছে আমার ছেলে আরো 5 জনের সাথে ওখানে বসে হয়তো নেশা ভাঙ করছিল। আমি দেখেছি বক্তব্যটা, হয়তো নেশা ভাঙ করছিল। আমার প্রশ্ন, তাহলে শুধু নারায়ণ হালদার ঘটনাটা ঘটালো নাকি এই 5 জন মিলে ঘটিয়েছে? একজন কেন গ্রেফতার হলো? এই প্রশ্নের জবাব দেবেন না? নারায়ণ হালদারের বাবা লোকাল লোক সবাই জানে, আপনারাও খোঁজ নিয়ে দেখে নেবেন। নারায়ণ হালদারের বাবা মন্টুরাম পাখিরার অত্যন্ত কাছের লোক। তাহলে কি সত্যিকারের অপরাধীকে ধরা হয়েছে, নাকি মন্টুরাম পাখিরা কোন রকমে একজনকে মুরগি বানিয়ে বাঁচার চেষ্টা করছেন আর কিছু অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন? যদি সেটা করে থাকেন, পরিষ্কার বলে দিচ্ছি, সেই অপরাধীদেরকে মাটির তলা থেকে খুঁজে এনে তাদের সাজা দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। ভারতীয় জনতা পার্টি সেই ব্যবস্থা করবে। আর এখানে তো তৃণমূলের নেতাদের গুণের কোনো শেষ নেই। কি এখানে নিউটন বলে কি একটা আছে, নিউটন দাস, সে নাকি এখানকারও ভোটার আবার বাংলাদেশেরও ভোটার। আবার ওখানে গিয়ে শেখ হাসিনাকে সরানোর জন্য, যিনি ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতেন, তাকে সরানোর জন্য নাকি আন্দোলনও করেছে। আবার দেবাশিস দাস, যে নাকি আপনাদের বাপি হালদারের খুব কাছের মানুষ, সে কোথাকার নাগরিক? কোথায়? এখানে এসে তৃণমূল করবে। এবার দেখো, যদি এখানে থাকতে হয় ওই মোদির তৈরি করে দেয়া সিএ এর সাহায্য নিতে হবে, নাহলে বাংলাদেশে পালাতে হবে। ঠিক করে নাও কোনটা করবে। দেবাশিসের বউ আবার পঞ্চায়েত প্রধান, ওরে বাবা, সে বাংলাদেশের নাগরিক। তাহলে খোঁজ নিয়ে দেখো তোমরা কে কে বাংলাদেশের নাগরিক আছে। আর নিয়ে এসে বলো যে হয় মোদিকে নামে জয়ধ্বনি দিয়ে সিএ তে অ্যাপ্লাই কর, নাহলে সোজা আমরা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দেবো। এখান থেকে রকেটে করে ছাড়বো, সোজা বাংলাদেশে গিয়ে পড়বি, ধপাস করে গিয়ে ওখানে পড়বি। ওখানে গিয়ে কোটা আন্দোলন করলি, কত কি করলি, এখানে আসার কি দরকার? ওখানে কোথাকে যেতিস। যারা ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষকে শ্রদ্ধা করে, ভারতবর্ষকে মাতৃভূমি মনে করে, তারা সবাই ভারতবর্ষে থাকতে পারে। সেই অধিকার ভারতের জনতা পার্টি, তাতে মন প্রাণে বিশ্বাস করি আমরা, সে যে ধর্মের হোক, যে জাতির হোক। কিন্তু আপনারা যদি ভাবেন ভারতবর্ষে থাকবো, ওই পার থেকে ডেঙিয়ে চলে আসবো, আর এ পাশে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারি করবো, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, এই দেশে থাকার ব্যবস্থা হবে না, সিএও অ্যাপ্লাই করতে হবে না। যান সোজা বাংলাদেশে গিয়ে ওখানে গিয়ে শ্রী মোহাম্মদ ইউনূসের সাথে কোলাকুলি করুন, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু এইটা করার জন্য আমাদের সবার আগে এই মাটিতে ভারতীয় জনতা পার্টির পতাকা। কাকদ্বীপে কমসে কম, অন্যগুলো ছেড়ে দিন, আজকে আমি কাকদ্বীপে এসেছি, অন্যখানে যখন যাবো, রায়দিঘিতে যাবো, তখন রায়দিঘির কথা বলবো, যখন পাথর প্রতিমায় যাবো তখন পাথর প্রতিমার কথা বলবো, যখন সাগরে যাবো তখন সাগরের কথা বলবো। কিন্তু আজকে আপনাদের এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছেন, তাদেরকে সবাই মিলে এক স্বরে বলতে হবে, কাকদ্বীপ কি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন? দেবেন? নরেন্দ্র মোদীর হাতে কাকদ্বীপ তুলে দেবেন? তাহলে আমার সাথে প্রতিজ্ঞা নেন, হাত মুঠ করুন আর বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ। অমিত শাহ জিন্দাবাদ।